আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল রাতে ডক্টর জয়শঙ্কর ঢাকা থেকে ফিরে এসে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ঢাকার আলোচনার বিস্তারিত তার আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে প্রায় 2-2.5 ঘন্টা বৈঠকের পর। তারপর রাতে তিনি যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি ঢাকা সফরের আদ্যপান্ত তিনি বলেন এবং কূটনৈতিক যত বিষয়গুলো আছে তাতে যা তার মনে হয়েছে যে এটা হতে পারে, ওটা হতে পারে, এটা ভাবছে, ও ওটা ভাবছে, এইগুলো নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন। এখন শেখ হাসিনা তিনি আমার ভিডিও দেখেন, তিনি বলেছেন আপনি নাকি বেয়াদব, আস্ত বেয়াদব। উনি বলেছেন যে আমি তো শুনিনি। বলে হ্যাঁ, উনি বলেছেন, আমাদের ডক্টর ইউনূস তিনি বলেছেন আপনি আস্ত বেয়াদব। তখন জয়শঙ্কর মুচকি হাসেন। শেখ হাসিনাও মুচকি হেসে বলেন দেশে ফিরি দেখাবো কে বেয়াদব, পালাতে পারবে না। সে তো জয়শঙ্কর তারপর আর কোনো কথা বলেননি। জয়শঙ্কর সমস্ত কথাবার্তা সেরে বেরিয়ে এসছেন। তিনি স্বল্প কথার মানুষ, কাজের কথা ছাড়া তিনি একটা কথা বলেন না। তিনি বেরিয়ে এসছেন। তবে যেটুকু তিনি বলেছেন যে ঢাকার মানুষকে, আমার দলের মানুষকে আশ্বস্ত করতে আমি খুব শীঘ্রই একটা ভাষণ দেব, জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। আমার দেশের জনতা, আমার যারা সমর্থক, যারা আওয়ামী লীগ কর্মী, আমি তাদেরকে আমি আশ্বাস করে দেব যে আমি যত শীঘ্র সম্ভব আমি ঢাকা ফিরছি, এবং সেটা যে কোনো দিন হতে পারে। যে কোনো দিন মানে যে কোনো দিন। এখন যে কোনো দিন বলতে উনি কি বলতে চাইছেন, মানে কতটুকু মানে মানে তিনি আস্থার সঙ্গে বলছেন সেটা উনিই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। নিশ্চয়ই তার কাছে কোনো খবর আছে, সরকারি পর্যায়ে কোনো খবর আছে, যেটা আমরা কেউ জানতে পারছি না এবং আমরা জানতেও পারবো না। এবং পাকিস্তান অ্যাটাকের সময় আমরা জানতে পারিনি, শেখ হাসিনা যাওয়ার সময়ও কিন্তু আমরা জানতে পারবো না। হঠাৎ দেখবেন উনি ঢাকা বিমানবন্দরে নেমে পড়েছেন। এখন তার প্রাথমিক কাজকর্মগুলো এখন চলছে, কূটনৈতিক কাজকর্মগুলো। এই যে আমাদের জয়শঙ্করজি ওখানে গেলেন, জয়শঙ্করজি তো এমনি এমনি যাননি, একটা শোকবার্তা আমাদের রাষ্ট্রদূত মারফত পাঠিয়ে দেওয়া যেত, অথবা আমাদের কোনো একটা বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী তিনিও গিয়ে হাজির হয়ে তিনি শেষকৃত্যের তার উপস্থিত হতেন। দেখুন, এরা এই যে খালেদা জিয়া ম্যাডাম মারা গেলেন, তারেক রহমান যে মাতৃহারা হলেন, মা চলে যাওয়া মানে পৃথিবী চলে যাওয়া, তার বিষয়ে কোনো সমালোচনা চলে না। তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। সব মানুষ খারাপ ভালো, সব মানুষই বেরোয়, তারও কিছু খারাপ ভালো আছে, কিন্তু সেটা এখন আলোচনা করার বিষয় নয়। তারেক রহমানের কাছে পৃথিবী শূন্য হয়ে গেছে। বাবা তো অনেকদিন আগেই হারিয়েছেন, এবার আকাশ জুড়ে তার ছিল মা, সেই মা তিনি হারালেন। সেখানে দাঁত বের করে এই সমস্ত লোকজন কিছু ওই যে হলে ছিল, আসিফ নজরুল ফজরুল, এরা হাসতে হাসতে এসে যেভাবে হ্যান্ডশেক করলেন, সেটা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন আমাদের ডক্টর জয়শঙ্কর। তিনি বলছেন একটা ভাবগম্ভীর পরিবেশে, একটা শোকার্ত পরিবেশে এরকম দাঁত বার করে যারা হাসতে হাসতে এসে যারা একটুখানি হাত মেলানোর জন্য
মানে ঘেঁষাঘেঁষি করেন, গা ঘেঁষাঘেঁষি করেন, তারা কতটুকু মানুষের পর্যায়ে পড়েন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু শেখ হাসিনাকে বলেছেন এটা, শেখ হাসিনাও একমত যে না, এটা যেটা হয়েছে অত্যন্ত খারাপ হয়েছে, ওনার মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের যে আচরণ, সে আচরণও ঠিক বলে মনে হয়নি আমি যা খবর পেয়েছি। তারপর তা আপনি নিজে মুখে আমায় বলছেন। তো এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলছেন এটা কোনো কূটনৈতিক বিষয় নয়। আরে মশাই, কূটনৈতিক বিষয় কোনটা নয়? কূটনৈতিক বিষয় তো এইটা যে একটা কূটনীতিক আর একটা অন্যজনের সঙ্গে মিলছে যখন, তখন কতটা তিনি আগ্রহের সঙ্গে মিলছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা গোনা হয়। কে জোরে করমর্দন করলেন, কে শুধু হাত মেলালেন, কে বুকে জড়িয়ে ধরলেন, কার দিকে টেরা চোখে তাকালেন, কাকে দেখে মুচকি হাসলেন, কাকে ওভারলুক করলেন, সব কিন্তু কূটনীতিতে সব কিন্তু গোনা হয়। কত মিনিট আলোচনা করেছেন, কত মিনিট হ্যান্ডশেক করেছেন, কতবার গলায় জড়িয়েছেন, কতবার নিজের সঙ্গে সেলফি তুলেছেন। যেমন আমাদের ইতালির প্রধানমন্ত্রী, তিনি জর্জিয়া মেলোনি, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি সেলফি তুলে একেবারে পুরো টিকটক মাতিয়ে দিয়েছেন। কয়েক মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে তার। তো যাই হোক, তো ওই হ্যালো হ্যালো মেলোডি, যেখানে উনি বলছেন হ্যালো মেলোডি, মানে মেলোনির মেলো আর মোদির মেলোডি। তো যাই হোক, এইগুলো মাপা হয়। তো এখানে কূটনীতির বাইরে কিচ্ছু হয় না, সব কূটনৈতিক বিষয়। আপনি যদি কূটনৈতিক ব্যাপারগুলো এড়িয়ে যেতে চান সেটা আলাদা ব্যাপার, কারণ সেটা আপনার ব্যর্থতা। আপনি পররাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এখনো কিছু করতে পারেননি, তার জন্য গতকালকে ইউনূস আপনাকে ব্যাপক ঝাড় দিয়েছে। সেটা আপনার জনগণ তারা জানে না, আপনি চেপে গেছেন, আপনার কাগজে চেপে গেছে। এখন আর ওই ডাস্টবিন শফিককে তো দেখা যায় না, তিনি কোথায় যে ডুব মেরেছেন তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি হলো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এই আমাদের তৌহিদ হোসেনকে ডক্টর ইউনূস বলেছেন যে আপনি একটা অপদার্থ, আপনার দ্বারা কিছু হবে না। এই খলিলুর রহমান সেই যে একটা বিমস্টেকে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন, তারপর থেকে আপনার দ্বারা কোনো কাজই সম্পন্ন হয়নি। আপনি কেন ওই পদে আছেন, আমার তো এই নিয়ে নানান মনে প্রশ্ন জাগে বলে ব্যাপক ঝাড় দিয়েছেন তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন তারপরেতে একদম মাথা নিচু করে বেরিয়ে গেছেন। এগুলো তো আপনারা তো জানবেন না। তো সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে জামাত, এত ভারত বিরোধিতা, সবকিছুর মধ্যে কিন্তু ভারত বিরোধিতা খুঁজে বেড়ান। যা কিছু করছেন সব হচ্ছে ভারত বিরোধিতা। তো কালকে জামাতের আমির বলেছেন এখন ডিরেক্টলি ভারত বিরোধিতা কিছু করা যাবে না। যে কথা জামাত বলেছেন নেতা আমির, যে কথা বলেছেন শফিকুর রহমান, সেই একই কথা বলেছেন তারেক রহমান। কালকে তারেক রহমানের কাছে শোক জানাতে গিয়েছিলেন আপনাদের ইসলামী ছাত্র শিবির আর ছাত্র দল, এদের 8 জন প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জ্ঞাপন করেন এবং তাদেরকে তারেক বলে দেন, পরিষ্কার বলে দেন, এখন থেকে কোনো নির্বাচন না সম্পন্ন হওয়া অবধি, যতদিন না পর্যন্ত একটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে, ততদিন পর্যন্ত এই সমস্ত কথা, ভারত বিরোধী জিগির তোলা, ভারত বিরোধী কথা বলা, সমস্ত কিন্তু এখন বন্ধ মানে বন্ধ। এখন তারেক রহমান হয়ে গেছে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। তিনি যখন বলে দিচ্ছেন বন্ধ ছাত্র শিবিরকে, তাহলে এখন ছাত্র শিবির এদিকে জামাতের আমিরও বলে দিয়েছে ভারত বিরোধিতা করা যাবে না।
ফলে এবারে যে ডেসপারেশন যেটা আছে না, ডেসপারেশন ভেতরে যে কিছু হলে ভারতের দিকে একটা কামান দেখে দাও, এই ডেসপারেশনটা কিন্তু এবার একটুখানি কমে যাবে। এখন আর অত বলা যাবে না ভারত বিরোধী বক্তব্য অত করা যাবে না, বলা যাবে না। ডক্টর ইউনূসও এখন একটুখানি চেপে গিয়েছেন। ডক্টর ইউনূস, আপনি যে এত ভারত বিরোধিতা করলেন, এত আপনি মোদী সাহেবকে এত গালাগালি করলেন, আপনার তো কাজই ছিল হচ্ছে ভারত বিরোধিতা। অথচ আপনার নামে যখন ওই ফ্রান্সের ইলিয়াস, আমি ইলিয়াসের সুখ্যাতি করছি না মোটে, সে একটা দেশদ্রোহী, তো ইলিয়াস যখন আপনাকে গালাগাল করলো তখন কিন্তু আপনি তার চ্যানেল ফ্যানেল সমস্ত কিছু করে তাকে একদম বিগাড়ি করে দিলেন। তার মানে আপনি সমালোচনা শুনতে পারেন না। তাহলে এবার বুঝে দেখুন, সারা বিশ্ব থেকে যে সমস্ত ইসলামিক দলগুলো আপনাদের রয়েছে, আপনার তাবেরের যে কোয়ার্টারের লোকেরা রয়েছে, তারা যেভাবে মোদিজিকে আক্রমণ করে এবং ডিপ স্টেট যেভাবে খেলাধুলো করে, এ তো ফুটবল খেলা হয়, সেখানে নরেন্দ্র মোদীর ধৈর্য কতটা। এবং আমাদের দেশের মধ্যে যারা নরেন্দ্র মোদীকে গালাগাল করেন তিনি কিন্তু কিছু বলেন না, তার ধৈর্য এতটাই। কিন্তু যদি আপনি ভারত বা আমাদের ভারতবর্ষের কোনো ভারতবাসী যদি ভারতবর্ষের বিরুদ্ধে বলে, তাহলে তার থেকে খারাপ আর কেউ নেই। নরেন্দ্র মোদীকে আপনি বলতে পারেন, যা খুশি বলতে পারেন, ব্যক্তি নরেন্দ্র মোদী, কিন্তু ভারত মাকে কিছু বলতে পারবেন না। এখন মানুষের মধ্যে এই যে আমাদের একটা দেশাত্মবোধ করে তুলেছে। আমি বলেছিলাম না, অনেক আগে বলেছিলাম যে আমাদের একটা মানে এই দরকার, মানে অ্যানসেস্টার দরকার ছিল, একটা পূর্বপুরুষের দরকার ছিল, যারা লৌহ কঠিন একদম শাসন করে রেখে দেবে পুরো সমাজটাকে, পুরো পরিবারকে শাসন করে রেখে দেবে। আমরা ভারতবাসীকে উনি একটা পরিবার করে দিয়েছেন এবং উনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা। আমরা মেনে নিয়েছি তিনিই হচ্ছেন আমাদের পরিবারের নেতা। ফলে আপনারা যতই চেষ্টা করুন, আগামী আরো 2টো টার্ম যদি তার শরীর দেয়, তিনি আরামসে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন চালাবেন এবং আপনাদের মতো যত জেহাদি আছে ইউনূস সাহেব আপনাদেরকে চাবুক লাগাবে। ইরানের খামেনির অবস্থা কিন্তু খুব খারাপ, জেনে রাখবেন। ফলে ইরানে যাওয়ার যে আপনার একটা মৃদু প্রচেষ্টা ছিল না, সেটা কিন্তু আর হবে না। কারণ কোন দিন ইরান দেখবেন খামেনি দেখতেন দৌড় দিয়েছে, কারণ খামেনির দেশের একেবারে ছেলেরা এখন রাস্তার, আমি বলেছিলাম রাস্তায় লিখে বেড়াচ্ছে দেয়ালে দেয়ালে যে যত পারো বোম মারো ইসরায়েল, ওই মোল্লাগুলোদের উপরে, এরাই হচ্ছে সমস্ত দেশের শত্রু। তা আপনার দেশের শত্রুগুলো হচ্ছে আপনি এবং আপনার জিহাদি এই মোল্লাগুলো। ফলে কামাকাজি ড্রোন যখন পড়বে না, তখন এই কামাকাজি ড্রোনগুলোর শব্দ দেখবেন যে আপনার ওই জিহাদিগুলোর সমস্ত লুঙ্গি তুলে একেবারে বঙ্গোপসাগরে যাচ্ছে। আমার খুব ইচ্ছে একটা ব্রহ্মোস অন্তত আপনার যমুনার ধারে কাছে মারুক, একটা মোটামুটি একটা পুকুর করে দিই। সেটা কবে হবে আমার মানে এই স্বপ্ন পূরণ কবে হবে আমি জানি না, কিন্তু আমি চাই এই স্বপ্ন পূরণটা হোক। এপাশ থেকে ওপাশ হলে, উনি তো বলে এসছেন যে এপাশ থেকে ওপাশ যদি হয় তাহলে 71-এর পুনরাবৃত্তি ঘটবে। তার 71-এর পুনরাবৃত্তি ঘটা মানে কামাকাজি ড্রোন এবং মিসাইল এবং ব্রহ্মস, পিনাকা, আকাশ তীর, যা যা আমাদের স্টকে আছে সব মেরে দেবে একটা করে। টেস্টিং হবে, টেস্টিং গ্রাউন্ড হবে কোনটা? বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান। যাই হোক, ভালোই সব মিটে গেলে ভালো। একটু জেহাদি ফেহাদি কমিয়ে দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে আপনি কিছুটা হলেও দয়ার পাত্র হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। সবকিছু ঠিক থাকলে এবছরের 12ই ফেব্রুয়ারি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। এমনই শ্রেষ্ঠ একটা নির্বাচন যে আজকে জানুয়ারি মাসের 2 তারিখ যখন মনোনয়নপত্র সাবমিশন হয়ে গেছে, তখনও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না। বিশেষ করে এই যে বেগম খালেদা জিয়ার জানা যায় যে ভারতের বিদেশ মন্ত্রী
এলেন ডক্টর জয়শঙ্কর, তিনি কথা বলেছেন দুজন উপদেষ্টা ডক্টর খলিল এবং ডক্টর আসিফ নজরুল তারেক রহমানের সাথে কথা বলেছেন। তারেক রহমানকে মোদিজির শোক বার্তা হস্তান্তর করেছেন এবং জামাতের আমির ডক্টর শফিকের সাথেও কথা বলেছেন এবং চারজনকেই তিনি একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক, এটা তারা চায়। এবং তারপরেই আমরা দেখলাম যে গতকাল জামাতের আমির ডক্টর শফিক তারেক রহমানের সাথে মিটিং করেছে। আবার ডাকসুর যে ছাত্র শিবিরের নেতারা তারাও আবার তারেক রহমানের সাথে মিটিং করেছে। অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের ইন্টারাকশনটা কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন যে কদিন আগে বিএনপি জামাত মুখোমুখি ছিল এবং বিএনপির এখন ভার্চুয়াল যুগ, তো কেউ কিছু বললে ওটা থেকে যায়। বিএনপির নেতারা যেভাবে জামাতকে আক্রমণ করেছে, আবার জামাতের নেতারা বিশেষ করে ছাত্ররা যেভাবে বিএনপিকে স্পেশালি তারেক রহমানকে অ্যাটাক করেছে, এগুলো আমরা কিন্তু ভুলে যাইনি। হ্যাঁ, যেমন এই যে চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এগুলো তো এই শিবিরের এসব ছাত্রদের স্লোগান। আবার মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে বিএনপির নেতারাই একাধিকবার কথা বলেছে এবং খুব রিসেন্টলি বলেছে। এই সব কিছু প্রিন্ট মিডিয়ায় আছে, ভার্চুয়াল সোশ্যাল মিডিয়ায় আছে। কিন্তু গতকাল থেকে দেখেন আবার এই জামাত বিএনপির মানে ক্লোজনেস আমরা অবজার্ভ করছি। কেন এরকম হচ্ছে? এই যে ডক্টর জয়শঙ্কর বলে গেলেন, তো ডাক্তার শফিক জামাতের আমির তিনি তারেক রহমানের কাছে গেলেন, তারা দুজনে ভেরিফাই করলেন যে দুজনকেই এই ইনফরমেশনটা দিয়েছে কিনা, এবং তারা দেখলেন যে হ্যাঁ, এই ইনফরমেশনটা দুজনকেই দিয়েছেন। এবং তারপরে তাদের স্বরূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সবসময় বলেছি যে যখন মাঠে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের মিত্ররা নেই, তখন জামাত বিএনপি দেখবেন যে তারা ভাগাভাগি করতেছে, মারামারি করতেছে, মুখোমুখি, ওর বদনাম করতেছে, সব করছে। কিন্তু যখনই মাঠে আওয়ামী লীগকে আমরা দেখতে পাই, তখনই কিন্তু সেই মুদ্রার এপিট ওপিট জামাত বিএনপি এক হয়ে যায়। এমনি রাজনীতি একটু জটিল, যেহেতু গুঞ্জন আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে। তো সারা জীবন যারা ভারতের বিরোধিতা করে রাজনীতি করলো, তাদের জন্মের পেছনে আইএসআইয়ের সমর্থন রয়েছে। সেই দলটি হঠাৎ করে ভারতের সমর্থন নিয়ে রাজনীতি করবে, ক্ষমতায় যাবে, এটা কিন্তু হিসাবটা একটু গোলমেলে মনে হয়। ভারত হয়তো কৌশলগত কারণে বিএনপিকে সমর্থন দিতে পারে, কিন্তু যখনই ইনক্লুসিভ নির্বাচনের বিষয় আসতেছে এবং আওয়ামী লীগকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে জনগণ কাকে ভোট দেবে সেটা নিয়ে আওয়ামী লীগের শিবিরে টেনশন না থাকলেও জামাত বিএনপি শিবিরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। এবং যখনই এই আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনে আসতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয়, তখনই আমরা দেখি যে জামাত বিএনপির ঘনিষ্ঠতা বাড়ে। তো সেই সম্ভাবনাটা আবারও তৈরি হয়েছে। এটা ডক্টর জয়শঙ্কর বলে গেছেন, এটা কি শুধুমাত্র ভারতের কথা? এই ইনক্লুসিভ নির্বাচনের আকাঙ্ক্ষাটা কি কেবলমাত্র ভারতের? এই জায়গাটায় আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে কমনওয়েলথের মহাসচিব যে এসেছিলেন, তিনিও বলে গেছেন যে কমনওয়েলথ অ্যাসোসিয়েশনটা চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। আমি যে দেশটায় থাকি, আমাদের অস্ট্রেলিয়ান সরকার খুব ক্লিয়ারলি বলে দিয়েছে, বাংলাদেশ সরকারকেও জানিয়েছে যে বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে, এবং এই কথার সপক্ষে আমার কাছে রিটেন ডকুমেন্ট আছে। এখন কথা হলো যে আমেরিকা কি চাইছে। আমেরিকা খুব স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে, বিশেষ করে ভারতের সাথে তাদের সাম্প্রতিক যে সম্পর্কটা ডেভেলপ করেছে, সেখানে তারা বাংলাদেশের ব্যাপারে ভারতের চোখ দিয়েই দেখতে চায়। তারা খুব ক্লিয়ার যে ভারত যেটা ভাবছে সেটা। আর ডক্টর ইনুস তিনি একসময় আমেরিকার পাপেট হিসেবে ক্ষমতায় বসেছিলেন, এটা সত্যি, এবং ডক্টর ইনুসের যা যা দেবার সেটা তিনি দিয়ে ফেলেছেন। পোর্ট দিয়েছেন, বোয়িং কেনার অর্ডার ফাইনাল করছেন, তারপরে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু কেউ সোনাদিয়া দ্বীপের কথা বলছি না। এই সোনাদিয়া দ্বীপে কিন্তু মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন রকমের তৎপরতা দেখা যাচ্ছে। এই যে কদিন আগে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান সেন্ট মার্টিন গিয়েছিলেন, এটা আমরা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে দেখেছি, কিন্তু কেউ বলেনি যে তিনি সেন্ট মার্টিন যাওয়ার আগে সোনাদিয়ায় গিয়েছিলেন। এবং সোনাদিয়ার জনগণ কিন্তু বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা কিন্তু জানাচ্ছে যে এই সোনাদিয়া দ্বীপটা
এখানে এটা কি মার্কিনীদের হাতে তুলে দেবেন কিনা ডক্টর ইউনূস, বা নেক্সট যারা আসবে তারা দেবেন কিনা, এটা নিয়ে কিন্তু একটা নেগোসিয়েশন চলতেছে। সো ডক্টর ইউনূসের এখন যেটা তার কাছে প্রত্যাশা, বিদেশের মোটামুটি সবাই, এই দু একটা দেশ ছাড়া, ধরেন পাকিস্তানের মতো দু একটা অনুল্লেখ্য এবং গুরুত্বহীন দেশ ছাড়া সবাই চাইছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। এবং আমি আমার ব্যক্তিগত একটা সূত্রের মাধ্যমে আমেরিকার একজন কূটনীতিকের সাথে যোগাযোগ করলাম, যিনি বাংলাদেশের সম্পর্কে একদম রেগুলার আপডেট তার কাছে থাকে। তিনি আমাকে আজকে সকালবেলা একদম, মানে আজকে প্রথম ফোনটা এসেছে, তো তাকে আমি জানতে চেয়েছিলাম যে একটু খোঁজ নেন তো যে বাংলাদেশে আসলে আমেরিকার অবস্থানটা কি। তো তিনি আজকে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমেরিকাও চায় ভারতের মতোই, তিনি এভাবে বলেছেন যে ভারত যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, ভারত কিন্তু এটা আমেরিকার সাথে আলোচনা করেই তারা এই স্ট্যান্ডটা বাংলাদেশে জানিয়েছে। সুতরাং আমরা যদি মনে করি যে এটা ভারতের স্ট্যান্ড, যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একসময় বলেছিলেন যে আমাদের দেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারতের মাথা ব্যথা কেন, ভারত কেন বলবে, হু ইজ ইন্ডিয়া টু গাইড আস। কিন্তু বিষয়টা ইটস নট অনলি ইন্ডিয়া, তারা আমেরিকার সাথে আলোচনা করেই এই বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশনের প্রত্যাশা করে। তো সেই জায়গায় আমেরিকারও অবস্থান যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। ইনক্লুসিভ ইলেকশন না হলে যেটা হবে যে এই নির্বাচনটা বিতর্কিত হবে এবং বাংলাদেশে সেক্ষেত্রে গণতন্ত্র, স্থিতিশীলতা, এই বিষয়গুলো সুদূর পরাহত হয়ে যেতে পারে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর ইউনূস কি এই ইনক্লুসিভ ইলেকশন দেবে, বলে যে হি হ্যাজ নো চয়েস, তাকে বলা হবে। এবং এই সবাই ধারণা করছে যে আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত আসবেন, তিনি আসবেন সম্ভবত 11ই জানুয়ারি, এবং তিনি এলে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা নতুন করে চিন্তা ভাবনা হবে এবং তিনি সম্ভবত সব পার্টির প্রতিনিধির সাথে বসবেন। আর ক্রেসিয়ান জ্যাকবসন, যিনি ইউনূসের অভিভাবক ছিলেন, যিনি ইউনূসকে সুরক্ষা দিতেন, তিনি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, ইউনূসের কাছ থেকেও বিদায় নিয়েছেন। সো এই মুহূর্তে ইউনূস বাংলাদেশে অনেকটা অভিভাবকহীন হয়ে গেছে। তো ডক্টর ইউনূস যদি নির্বাচন ইনক্লুসিভ নির্বাচনে রাজি না হয়, তাহলে তিনি বলেছেন যে প্রবাবলি হি হ্যাজ নো চয়েস, বাট তারপরেও তিনি আমাকে বলেছেন আই ডোন্ট নো। কিন্তু তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে সেরকম পরিস্থিতিতে এমনও হতে পারে যে ডক্টর ইউনূসকে এই প্রয়োজনে তার এই প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সরকার প্রধান করা হতে পারে। তো এই জায়গাটায় দিস ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট। আমার মনে হলো যে আমরা যারা বিভিন্নভাবে মাঝে মধ্যে হতাশায় ভুগি, আমাদের এখনো আসার জায়গা আছে। আর যদি ডক্টর ইউনূস গায়ের জোরে, যেটা তিনি বারবার বলেন যে আওয়ামী লীগ ইলেকশনে এলে তার টেকনিক্যাল প্রবলেম আছে, তিনি যে স্পষ্ট ভীত, এটা এটা বুঝতে আমাদের রকেট বিজ্ঞানী হতে হয় না। এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করা হয় এবং জামাত, সেই ক্ষেত্রে জামাত কিন্তু চারিদিকে খেলতেছে। হ্যাঁ, জামাতের সাথে এই যে একটা নিউজ নিয়ে রয়টারের সাক্ষাৎকারে একটা নিউজ যে দুজন ভারতীয় কূটনীতিবিদ তার সাথে বাসায় গিয়ে মিটিং করেছিল, এটা নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলছেন, ডক্টর শফিক এটাকে অস্বীকার করছেন। আমার কাছে এর চেয়েও বিস্ফোরক তথ্য আছে যে ডক্টর শফিকের দল কার কার সাথে যোগাযোগের চেষ্টা করছে, এটা আমি সঙ্গত কারণেই আপনাদের কাছে বলছি না। সুতরাং জামাত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপিকে ল্যাং মারার একটা সুদূর প্রসারী পরিকল্পনা তাদের অনেক দিন ধরেই আছে এবং সেক্ষেত্রে খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে। আপাতত এখন পর্যন্ত ইউনূস সরকারের উপরে যে প্রেশার রয়েছে, বা বাংলাদেশে আগামীতে একটি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে, প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাবে, সেটা এপ্রিল কিংবা তার পরে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে